আবার এদিকে ভয়েস ভয়েস দেখো 2025-এ 3টা চলে আইছে, ঠিক আছে। আর এদিকে টেন্স থেকে তো প্রশ্ন আসবেই, টেন্স থেকে তো প্রশ্ন হয়ই। সো ফাইনাইট কোনগুলো? ফাইনাইট হচ্ছে V1 V2 ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট কোনগুলো? V3 V4 V5। এগুলো প্রশ্নগুলো কিন্তু খুবই বড়, প্রশ্নগুলো খুবই বড়, দেখলে ভয় লাগে। বাট তোমাদের এখন যা শিখাইছি এরপরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি প্রশ্ন সলভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা প্রথম ক্লাস। ইনশাল্লাহ আমরা প্রথম ক্লাসের মাধ্যমে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলবো এখন। বিশেষ করে হচ্ছে প্রথম ক্লাস শেষ ক্লাস কোনো কিছু মিস করতে হয় না, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে এবং এটা হচ্ছে আমাদের জার্নির একটা পথ আর কি। সো আসো এদিকে, প্রথম দিকে যদি আমরা চলে যাই আজকে, সো আমরা টপিকগুলো শেষ করবো, এইগুলো ঠিক আছে, এগুলো আমরা শেষ করবো আজ। অনেকগুলো টপিক, কোশ্চেন এক্সারসাইজ সব করব। সো প্রথমত যে বিষয়গুলো দেখবা সেগুলো কি, অনেকের মনে প্রশ্ন থাকে ভাই ক্লাস সংখ্যা কয়টা হবে, তাই না? কোশ্চেনগুলো স্টুডেন্টরা ফেস করেছিল। সো এইদিকে আসো, পার্টস অফ স্পিচ থেকে তোমার হচ্ছে 22-23-এ 3টা ছিল, এখানেও 3টা ছিল, এরকম। এটা তোমরা দেখে নিও, ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, এটা আর দেখানোর কিছু নাই, যেহেতু পিডিএফ তোমাদের দিয়ে দিব। এদিকে দেখো ভয়েস থেকে, আমার যে সব জায়গাগুলোতে মার্ক বেশি আমি সেগুলো একটু বলি। যেরকম পার্টস অফ স্পিচ থেকে সব থেকে বেশি আছে 3টা, মানে প্রত্যেক বছরে দেখো 3টা করে আছে। আবার এদিকে ভয়েস ভয়েস দেখো 2025-এ 3টা চলে আইছে, ঠিক আছে। আর এদিকে টেন্স থেকে তো প্রশ্ন আসবেই, টেন্স থেকে তো প্রশ্ন হয়ই। আর প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট থেকে মোটামুটি গত আগের বছরগুলোতে একটু বেশি আসছিল, বাট পরে কম আসছে, বাট অ্যাপ্রোপ্রিয়েশন থেকে প্রশ্ন হবেই। ওকে, সো এদিকে আসো, ফিগার অফ স্পিচ। এদিকে এদিকে দেখো এই যে ভোকাবুলারি বেসড, আমরা যদি ভোকাবুলারির দিকে একটু খেয়াল করি তাহলে দেখো ভোকাবুলারি বেসড কি ছিল, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো দিয়ে 2025-এ 7টা প্রশ্ন এসেছে, শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম দিয়ে 7টা প্রশ্ন। তার মানে তোমার কি সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে এরকমই প্রশ্ন আসবে। তোমার 35টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে এখানে 18টা হচ্ছে গ্রামার, 17টা হচ্ছে তোমার মেমোরাইজিং। দ্যাটস ওয়াই মেমোরাইজিংয়ে কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে। আর যাদের হচ্ছে সি ইউনিটে 15, তো তাদের এইখানে এখানে কত হাফ মার্ক করে দেওয়া হচ্ছে, 8টা যদি গ্রামার থেকে আসে 7টা আসবে মেমোরাইজিং থেকে। ওকে, সো স্পেলিং স্পেলিং থেকে এগুলোতে প্রশ্ন আসে নাই, বাট তোমাকে পড়তে হবে, স্পেলিংও পড়তে হবে, কারণ বর্তমানে জানো রাজনীতি চেঞ্জ হচ্ছে, পুরো বাংলাদেশ চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, তার মানে প্রশ্ন প্যাটার্নও কিন্তু চেঞ্জ আসবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ করছে, এবং যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, সে কিন্তু প্রতি বছর এত কঠিন প্রশ্ন করে স্টুডেন্ট তার প্রশ্ন দেখলে দাঁত ভেঙে ফেলে আর কি এমন। কিন্তু সেই শুধুমাত্র বি ইউনিট ব্যতীত সব ইউনিটের কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি খুব সহজ প্রশ্ন করছে। তার মানে আবার খুলনা ইউনিভার্সিটি হার্ড কোশ্চেন করছে। এরকম দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি অনেক ধরনের প্রশ্ন প্যাটার্নের ভ্যারিয়েশন নিয়ে আসছে। দ্যাটস ওয়াই তোমাকে ওই আগের গদবাঁধা নিয়ম থাকলে হবে না, কারণ সব কিছুই পরিবর্তন হয়েছে। দ্যাটস ওয়াই আমার ধারণা মতে কোশ্চেন প্যাটার্নটা এবার জিএসটি চেঞ্জ হবে, একটু কঠিন করা হবে। ওকে, সো এখন চলে আসি যে এতগুলো টপিক থেকে তুমি যদি আহ, মানে সব পড়াবো সমস্যা নাই, এখানে 24, 25, 26 বা 30 যা টপিক থাকুক না এখানে সব পড়ানো হবে। বাট তোমাকে আমি বলবো তুমি এইগুলোতে একটু বেশি গুরুত্ব দিবে। হুম, এইগুলোতে একটু বেশি গুরুত্ব দেবে, কারণ এগুলোতে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন আসছে, তার মানে দেখা যাবে যে এই ধাঁচে যদি প্রশ্ন করে থাকে তাহলে ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন চলে আসবে। আর যদি বললাম সবকিছুর পরিবর্তন হয়েছে, যদি সবকিছুর পরিবর্তন হয় কোনো সমস্যা নাই, আমরা তো সব শিখবো, এবং লাস্টে কোন দিক আসলে কোন মোড় যাচ্ছে সেই হিসেবে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর মেমোরাইজিংয়ে যদি যাই, আমাদেরকে সাধারণত বিগত বছরগুলোতে এইসব জায়গা থেকে প্রশ্ন এসেছিল। ওকে, আর এবার কোথায় থেকে আসবে সেগুলো ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে আস্তে আস্তে তোমাদেরকে সে সাজেশন দিয়ে দিব। এখন চলে আসো যে, আচ্ছা, আমার কথা কি এখন এতটুকু শুনতে পাচ্ছো যারা আছো? আচ্ছা, ঠিক আছে। সো এখন চলে আসো আসো আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই, ঠিক আছে। আমাদের মেইন ক্লাসে চলে যাই, যে ক্লাস নাম্বার 1, এখানে আমরা দেখি হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, তো এই যে আমরা যদি সেন্টেন্স বলি, যে আমরা সেন্টেন্স বলি কি, যে পাশাপাশি কি শব্দ বসে মনের ভাব প্রকাশ করলেই তাকে আমরা সেন্টেন্স বলি। এই যে আমি সংজ্ঞা বলি না, যে পাশাপাশি শব্দ বসিয়ে মনের ভাব প্রকাশ করলেই সেটা সেন্টেন্স, এটা কিন্তু একটা ভুল সংজ্ঞা। কেন ভুল সংজ্ঞা? আমি তোমাকে বললাম যে কাউ ফ্লাইস ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। দেখো পাশাপাশি কিছু শব্দ বসিয়েছি, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই শব্দ, অনেকগুলো বসিয়েছি।
মনের ভাবও প্রকাশ করে ফেলছে। আমি তোমাদেরকে বলছি গরু আকাশে ওড়ে, আমার মনের ভাব প্রকাশ হয়ে গেছে, কিন্তু এটা আমাদের সেন্টেন্স হয় নাই। আমাদের সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা কি? অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা হচ্ছে অর্থবোধক মনের ভাব প্রকাশ পেতে হবে। অর্থবোধক মনের ভাব প্রকাশ পেতে হবে। অর্থবোধক মনের ভাব যদি প্রকাশ পায় তখন সেটাকে আমরা সেন্টেন্স বলবো। এটা কিন্তু অর্থবোধক হয় নাই। গরু আকাশে ওড়ে, আমরা জানি বাংলার ক্ষেত্রে কি থাকে? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। এই তিনটা শর্ত যদি ফিল আপ করতে পারে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। এটা কিন্তু যোগ্যতা হারাইছে, কারণ গরু আকাশে উঠতে পারে না। তুমি এই প্রশ্নটা এরকম বলতে বলতে যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, তখন কিন্তু আমাদের অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ হতো। এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স, তাহলে এটা আমাদের সেন্টেন্স হতো। ওকে, তো সেন্টেন্সের প্রথম বুঝতে হবে সেন্টেন্সটা কিভাবে হয়, এটা বুঝলাম। এখন আসো, এই যে সেন্টেন্সটা হয় এই সেন্টেন্সটা আসলে কিভাবে গঠিত হয়। সেন্টেন্সটা গঠিত হয় এক অথবা একাধিক, আচ্ছা এখানে তো অনেকগুলো নিয়েও আমরা একটা নতুন একটা পেজ নিব। সো পেজ নিয়ে তোমাদেরকে বোঝাবো। ওকে, তো সেন্টেন্স কিভাবে গঠিত হয়? সেন্টেন্স কিভাবে গঠিত হয়? সেন্টেন্সে হচ্ছে তোমার কি প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? একটা ক্লজ থাকে। প্রত্যেকটা সেন্টেন্স কি দিয়ে গঠিত হয়? ক্লজ দিয়ে গঠিত হয়। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স কি দিয়ে গঠিত হয়? ক্লজ দিয়ে গঠিত হয়। আমি তোমাকে বলি, দেখো এই যে একটা যদি গাছ আঁকি, ধরো হচ্ছে গাছ, এই হচ্ছে ডালপালা, এই হচ্ছে শিকড়। ঠিক আছে, আমরা কিন্তু এইটুকু শিখতেছি। ঠিক আছে, এইটুকু কিন্তু আমরা শিখছি এখন, কারণ এই শিকড় থেকে তোমাকে গাছের ডালপালা তুলতে হবে। পার্টস অফ স্পিচ এদিকের আলোচনা, টেন্সমেন্স এদিকের আলোচনা, সবকিছু এদিকের আলোচনা। তোমাকে আগে এই গাছের শিকড় থেকে যাইতে হবে। শিকড় কি? ইংরেজির শিকড় হচ্ছে সেন্টেন্স। তো তোমাকে প্রথমে সেই সেন্টেন্সটাই বুঝতে হবে। সো দেখো, সেন্টেন্স কি? একটা ক্লজ দিয়ে শুরু হয়, গঠিত হয়। সেন্টেন্স কি হয়? ক্লজ দিয়ে গঠিত হয়। আর ক্লজে আসলে থাকে কি কি? ক্লজে থাকে কি কি? থাকে একটা সাবজেক্ট থাকে, এরপর একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং এরপর একটা অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে। ঠিক আছে, এই হচ্ছে একটা ক্লজের গঠন। ঠিক আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা গঠিত হয় কয়টা ক্লজ দিয়ে? সেন্টেন্সে কয়টা ক্লজ থাকবে? একটা ক্লজ থাকবে না, এক অথবা একাধিক ক্লজ থাকতে পারে। একাধিক ক্লজ থাকতে পারে। ক্লজ থাকতে পারে। তাহলে সেন্টেন্সে কি এক অথবা একের অধিক ক্লজ থাকতে পারে। আচ্ছা, আমরা কিছু সেন্টেন্স লিখি। যেমন বলা হয় যে হি রিডস এ বুক, হি রিডস এ বুক ইন দ্য মর্নিং। একটা সেন্টেন্স বললাম। এখন আরেকটা বললাম, হি ওয়াজ রিডিং এ বুক হোয়েন আই কেম টু হিজ হোম। এই আর একটা সেন্টেন্স। ঠিক আছে, এখানে কিন্তু এইখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এইখানে আর একটা সেন্টেন্স। কিন্তু দেখো, এই যে আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে না, এই সেন্টেন্স দেখো তো আমাদের হচ্ছে ক্লজ সংখ্যা কয়টা? আমাদের এখানে ক্লজ সংখ্যা হচ্ছে একটা। এখানে আমাদের ক্লজ কয়টা? ক্লজ হচ্ছে একটা। কিভাবে একটা হচ্ছে সেটা পরে শেখাচ্ছি। ঠিক আছে, এখানে ক্লজ কয়টা? একটা। আর এইখানে আমাদের ক্লজ কয়টা? এইখান থেকে শুরু করে হচ্ছে এই পর্যন্ত একটা, হোয়েন থেকে শুরু করে হচ্ছে এই পর্যন্ত আমাদের আরেকটা। তাহলে এইখানে ক্লজ হচ্ছে দুইটা। ক্লজ হচ্ছে কত? দুইটা। তার মানে এক বা একাধিক ক্লজের সমন্বয়ে গঠিত হয় কি? এক একটা সেন্টেন্স। আর একটি ক্লজে কি থাকে? প্রত্যেকটা ক্লজে কি থাকবে? প্রত্যেকটা ক্লজে থাকবে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট। এই দেখো, এই যে এটা সাবজেক্ট, ওয়াজ রিডিং এটুকু কি? ফাইনাইট ভার্ব। আর এ বুক এটুকু কি? এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক তেমনি পরের ক্লজে দেখো, এটা আমাদের সাবজেক্ট, কামটা হচ্ছে আমাদের ভার্ব, ফাইনাইট ভার্ব। পরেরটুকু কি? আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। ঠিক আছে, এক্সটেনশন বা আমাদের অবজেক্ট। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের গঠনটা কি হয়? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। বাট আমি যদি তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দিয়ে বলি, বলো তো এটা তাহলে কি? এটা কোনো সেন্টেন্স হয় কি না? ডু
অর ডাই, এটা কি কোনো সেন্টেন্স হবে? কেউ বলতে পারবা? করো অথবা মরো, এটা কি কোনো সেন্টেন্স? আমরা এতক্ষণ যা শিখলাম সেই অনুযায়ী কি এটা সেন্টেন্স হয়? ক্লাসে নাই কেউ? সবাই তো আছো, বলছো না কেন? আচ্ছা দেখো, কনফিউজড তাই না? কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। এটা কি হয় দেখো, ডু অর ডাই, হ্যাঁ এটাও একটা সেন্টেন্স, সঠিক সেন্টেন্স, ঠিক আছে, এটা সঠিক। কেন সঠিক? এখন দেখে রাখো, যে কোনো সেন্টেন্সে কিছু থাক বা না থাক, অবশ্যই কি থাকতে হবে, কিছু থাক বা না থাক অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। কোনো সেন্টেন্সে কিছু থাক বা না থাক অবশ্যই কি থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সো ডুটা কি, ডুটা একটা ফাইনাইট ভার্ব, ডুটা একটা ফাইনাইট ভার্ব। ডাইটা কি, ডাইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে কোনো সেন্টেন্সে কিছু থাক বা না থাক কি থাকতে হয়, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। আমি তোমাকে শুধু বললাম গো, জি ও গো, বলো তো এটা সেন্টেন্স হবে কি না? 100% সেন্টেন্স হবে। আমি তোমাকে বললাম কাম, সি ও এম ই, কাম মানে আসো, মনের ভাব প্রকাশ করছি, অর্থবোধক মনের ভাব, এটাও কি একটা সেন্টেন্স হয়ে যাবে? যদি শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলেও সেটা কি হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। ওকে, তাহলে এখানে একটা ক্লজের সবচেয়ে পাওয়ারফুল জিনিস কোনটা? একটা সেন্টেন্সের সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সের সব থেকে পাওয়ারফুল জিনিস ফাইনাইট ভার্ব। সো এখন যেহেতু এটা পাওয়ারফুল, তার মানে তোমাকে এই ফাইনাইট ভার্ব কোনটা এটা তোমাকে খোঁজা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ তুমি তো এরকম বলতে পারবা না যে আই কামিং টু ইয়োর হাউস, টু ইয়োর হাউস, আই কামিং টু ইয়োর হাউস, এটা বলতে পারবা? পারবা না, এটা নন ফাইনাইট ভার্ব। কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স মেক হয় না, তার মানে এটা সেন্টেন্স হয়ই নাই তোমার। সো এই জন্য তোমাকে শিখতে হবে যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সো এখন আসো আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলো একটু শিখে নেই। আচ্ছা আমরা একটা খেয়াল করি যে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম আমরা জানি। যেমন হচ্ছে আমরা জানি ভি ওয়ান, যেরকম গো, গোর হচ্ছে ভি ওয়ান কি, ভি ওয়ান হচ্ছে গো, গোর ভি টু কি ওয়েন্ট, গোর ভি থ্রি কি গন। সো এই তিনটা ফর্ম করে আমরা মোটামুটি সবাই জানি, ছোটকাল থেকে শিখে যাচ্ছে এই তিনটা ফর্ম। সো আমরা এটাকে বলতাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে বলতে হচ্ছে পাস্ট ফর্ম, এটাকে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি। বাট আরও দুইটা করে ফর্ম হয়, সেটা কি ভি ফোর আর ভি ফাইভ। যে ভি ফোর ফর্ম আছে এটাকে বলি হচ্ছে আমরা জিরান্ড বা পার্টিসিপল। জিরান্ড বা পার্টিসিপল কি এটা নিয়ে এখন তোমাদের দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নেই। ভি ফোর মানে কি, ভার্বের সাথে আইএনজি। জাস্ট এতটুকু মনে রাখো, ভি ফোর মানে হচ্ছে ভি ওয়ানের সাথে আইএনজি থাকে, সেটা হচ্ছে ভি ফোর ফর্ম। আর ভি ফাইভ ফর্মটা কি, টু প্লাস হচ্ছে যেটা ভি ওয়ান থাকে, সেটা হচ্ছে আমাদের ভি ফাইভ ফর্ম। ঠিক আছে, তো এই দিকে হচ্ছে সবগুলো আমাদের ফাইনাইট না। এই ফর্মটা যদি মনে রাখতে পারো দেখবে যে ফাইনাইট নট ফাইনাইট খোঁজা খুবই সহজ। জাস্ট এই যে প্রথম যে দুইটা আছে ভি ওয়ান আর ভি টু, এই ভি ওয়ান আর হচ্ছে ভি টু, এটা কি, এটা হচ্ছে শুধু ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই যে এখানে কিন্তু এই দেওয়া দাগ দেওয়া আছে, ভি ওয়ান আর ভি টু কি ফাইনাইট ভার্ব। আর এই যে ভি থ্রি থেকে শুরু করে ভি ফাইভ পর্যন্ত কি হয়, নন ফাইনাইট ভার্ব। তাহলে ভি ওয়ান ভি টু ফাইনাইট, ভি থ্রি ভি ফোর ভি ফাইভ কি হবে, নন ফাইনাইট ভার্ব। এখন আমি তোমাকে বললাম, এখানে কি আমাদের ই আছে তাই না? আচ্ছা, এটা থাক, আমরা এটা মুছে দেবো, সমস্যা নেই। আমি তোমাকে বললাম বলো তো ভাই, গো, আচ্ছা গো তো এখানে দেওয়াই আছে। আচ্ছা গো যেহেতু দেওয়া আছে তাহলে গো দেওয়ার কোনো মানেই হয় না। আমি তোমাকে বললাম বলো তো ভাই সিন, এস ডাবল এন, সিন এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? কেউ বলো তো সিন। গুড, নন ফাইনাইট। কারণ কি, এটা কিন্তু ভি থ্রি ফর্ম তাই না? আমরা জানি সি, আমরা জানি হচ্ছে সি, তারপর হচ্ছে স, তারপর হচ্ছে সিন, সিন, তারপরে সিং, তারপরে টু সি। আচ্ছা তাহলে এটা কি নন ফাইনাইট, তাহলে এন এফ সি নন ফাইনাইট ভার্ব। আমি তোমাকে বললাম বলো তো গোয়িং, গোয়িং কোন ধরনের ভার্ব? আমরা এখানে লেখাই আছে নন ফাইনাইট ভার্ব।
নন ফাইনাইট ভার্ব। আমি কি তোমাকে বললাম যে ওয়াচিং, ওয়াচিং কোন ধরনের ভার্ব? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। আমি কি তোমাকে বললাম হচ্ছে ধরো যে এখানে বললাম রিড, আর ই এ ডি, রিড, এটা কোন ধরনের ভার্ব? অবশ্যই ফাইনাইট ভার্ব হচ্ছে। আমি এইদিকে তোমাকে বলতে পারি যে বলো তো হচ্ছে ডু, এই ডুটা কোন ধরনের ভার্ব? অবশ্যই ফাইনাইট ভার্ব, কারণ ডু ভার্বটা দেখে রাখো, ডু হচ্ছে ডু, এর ভি টু কি? ডিড। ভি থ্রি কি? ভি থ্রি হচ্ছে তোমার ডান, ডি ও এন ই, ডান। ডু, ডিড, ডান। ওকে, ভি ওয়ান, ভি টু, আর হচ্ছে ভি থ্রি। সো যদি তোমাকে বলা হয় ডান, তাহলে ডানটা কি হবে? নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, তো এই হচ্ছে তোমার ফাইনাইট আর নন ফাইনাইট গেল। তাহলে এখন আমরা আসি যে এদিকে একটু আমরা স্ট্রাকচার করে ফেলাই, ঠিক আছে? এইদিকে একটা স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দেই, এটা চাইলে খাতায় লিখে রাখতে পারো, কারণ এই স্ট্রাকচারটা তুমি এখানে হয়তো বা মুছে দিলে চলে যাবে। সো এইটাকে একটু স্ট্রাকচারটা যদি লিখে রাখো দেখবা যে অনেকটা কাজে লাগবে। এখানে লেখা হচ্ছে ফাইনাইট ভার্ভ, আর এখানে হচ্ছে তুমি দেখো হচ্ছে নন ফাইনাইট ভার্ভ। এইদিকে আসো, ফাইনাইট কোনগুলো? ফাইনাইট হচ্ছে ভি ওয়ান, ভি টু, ফাইনাইট ভার্ভ। নন ফাইনাইট কোনগুলো? ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, এগুলো নন ফাইনাইট ভার্ভ। ঠিক আছে, এরপরে চলে আসো যে এখন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, আগে তোমাদের দিয়ে ভুল করাবো, তারপর তো সেটা তোমাদেরকে শেখাবো। সো এখানে আমি বললাম যে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং। আচ্ছা, এখানে বলা হলো গোয়িং, এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? কেউ বলতে পারবা? আচ্ছা, নন ফাইনাইট, তাই না? নন ফাইনাইট বলছে একজন, নন ফাইনাইট ভার্ব। কিন্তু তোমার উত্তর কিন্তু ভুল। এইখানে কিন্তু গোয়িংটা কিন্তু ফাইনাইট ভার্ব। এখানে গোয়িংটা কি? এখানে গোয়িংটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ঠিক তেমনি বলা হলো যে আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে ভার্বটা কি? ফাইনাইট নাকি নন ফাইনাইট? এই যে ডু ডিড ডান, ডান আছে ভি থ্রিতে, তো আমরা জানি ভি থ্রি মানে নন ফাইনাইট। তুমি কি নন ফাইনাইট বলবা? হ্যাঁ, তুমি নন ফাইনাইট এখন বলবা, তোমাকে শিখাই না এই কারণে তুমি বলবা, কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে কেন হচ্ছে এগুলো? এটাই হচ্ছে তোমার শেখানোর জন্য এই জন্য টেবিলটা করলাম। তো কেন হচ্ছে মনে রাখতে হবে, যখন হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের এই যে তোমার ভি থ্রি আর ভি ফোরের পূর্বে, যখন হচ্ছে আমাদের এই ভি থ্রি অথবা ভি ফোরের পূর্বে যদি কখনো তোমার হ্যাভ, হ্যাভ ভার্ভ অথবা বি ভার্ভ থাকে, হ্যাভ ভার্ভ অথবা বি ভার্ভ থাকে, তখন সেটা আমাদের কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে। সো হ্যাভ ভার্ভ কোনগুলো? হ্যাভ ভার্ভ হচ্ছে তোমার জানা আছে, আমি মনে করি সবাই জানা আছে, তারপর লিখে দেই। যেরকম বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে কি বি, বিং, বিন। ঠিক আছে, বি, বিং, বিন। ওকে, আর হচ্ছে হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব শুধু কোনগুলো? যেরকম হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। এইগুলো হচ্ছে এই তিনটা হ্যাভ ভার্ব বলা হয়। আর এগুলোকে কি বলা হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলোকে বলা হয় হচ্ছে বি ভার্ব। তার মানে তুমি যদি কখনো এই ভি থ্রি আর ভি পূর্বের পূর্বে, ভি থ্রি অথবা ভি ফোরের পূর্বে যদি কখনো হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব দেখতে পাও, তাহলে সেটা কি হয়ে যাবে ভাই? সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে, সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তার মানে ভি ফোর আর ভি ফাইভ, ভি থ্রি আর ভি ফোর দেখা মাত্রই যে তুমি নন ফাইনাইট বলে দেবা, এর কিন্তু কোনো সুযোগ নাই। তোমাকে দেখতে হবে আসলে এখানে আসলে কি আছে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব তার পূর্বে আছে কিনা, এতটুকু তোমাকে কি করতে হবে? চেক করতে হবে। ওকে, সো এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে তোমাদের ইনস্ট্যান্ট আমি প্র্যাকটিস নিব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? কারোর বোঝার কোনো বাকি আছে? রেসপন্স করো।
ওকে, ক্লিয়ার হইলে যদি কারোর প্রয়োজন পড়ে স্ক্রিনশট নিয়ে নাও, যদি খাতায় না লেখো, কারণ এটা কিন্তু চলে যাবে, আমাদের প্র্যাকটিসটা নিচে আছে আর কি এটার। ওকে, সো আমরা এদিকে, আচ্ছা নিয়ে নাও স্ক্রিনশট। ওকে ডান। সো এদিকে আসো, আমরা এদিকে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো এখন চলে আসো, এখানে কি বলা হলো যে হি গোয়িং টু হোম, এটা কি বলছি আমরা? নন ফাইনাইট ভার্ব বলছি। হি গোয়িং টু হোমকে আমরা কি বলছি? নন ফাইনাইট ভার্ব বলছি। কিন্তু আমরা যখন বলছি হি ইজ গোয়িং টু হোম, দেখো এখানে শুধু কি করছি আমরা? ইজ নিয়ে চলে আসছি। এই যে ভি ফোর এর আগে, ভি ফোর এর আগে আমরা কি করছি? বি ভার্ব নিয়ে চলে আসছি, দ্যাটস ওয়াই ফাইনাইট হয়ে গেছে। এরপরে কি? আই সিন দ্য বিউটিফুল বার্ড, আই সিন দ্য বিউটিফুল বার্ড, এটা কি নন ফাইনাইট। কেন নন ফাইনাইট? কারণ এটা আমাদের ভি থ্রিতে আছে। এইখানে আমরা কি করেছি? কিছুই করি না, জাস্ট ভি থ্রির পূর্বে আমরা হচ্ছে একটা হ্যাভ ভার্ব নিয়ে চলে এসেছি। ভি থ্রির পূর্বে আমরা কি করেছি? একটা হ্যাভ ভার্ব নিয়ে চলে এসেছি, সেটা কি হয়ে গেছে? ফাইনাইট হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে। সো এখন চলে আসো যে এইদিকে আমাদের যে বিষয়টা ছিল, আচ্ছা এদিকে কি আমরা কি করা চাই? ব্যাকে আসা যায় না। ওকে, সো এখন চলে আসো, আমরা এখানে কয়েকটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস নিয়ে ফেলি। আইডেন্টিফাই ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। এখানে নিচের কোনটা ফাইনাইট ভার্ব এবং নিচের কোনটা নন ফাইনাইট ভার্ব সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি এদিকে নাম ধরে ধরে বলবো, যাকে বলবো সে অ্যান্সার করবে। প্রথমে আসা হচ্ছে যে আন্নি, অ্যানি খাতুন। আচ্ছা অ্যানি খাতুন, তুমি এক নাম্বারটা বলো, অ্যান্সার কি হবে? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওকে, ফাইনাইট ভার্ব। গুড, ফাইনাইট ভার্ব। কারণ এটা আমাদের ভিথ্রিতে আছে। আমরা জানি ভিথ্রির পূর্বে যদি কখনো, অর্থাৎ ভি থ্রি অথবা ভি ফোর, এগুলোর পূর্বে যদি কখনো আমাদের হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব থাকে, তখন সেটা আমাদের কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব হয়ে যায়, ফাইনাইট ভার্ব হয়ে যায়। ওকে, সো এরপরে আসো 2 নাম্বার বলবা হচ্ছে এদিকে জয় বলবা। জয়, জয় মাইক্রোফোন অন করো। 2 নম্বরে বলো যে প্রথম অংশটুকু কোন ভার্ব, এই অংশটুকু কোন ভার্ব, আর দ্বিতীয় অংশটুকু কোন ভার্ব। তোমরা যদি রেসপন্স না করো তাহলে তোমরা নিজেরাই কিন্তু কম শিখবে। ওকে, জয় বলতে পারবা? আচ্ছা, মুজাহিদ বলো। মিস্টার মাহিন ওয়াইটি মানে ইউটিউবার, মিস্টার মাহিন ইউটিউবার বলো। নাফিজা নূরজাহান, নাফিজা নূরজাহান বলো। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। পরেরটা, এটা নন ফাইনাইট। এটা ভিটুতে আছে না? এটা ভিটুতে আছে না? তাহলে ফাইনাইট ভার্ব। ওকে, সো এরপরে আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলবো হচ্ছে সাবিহা ইসলাম। 3 নাম্বারের প্রথম এই গোয়িংটা কোন ধরনের ভার্ব, ফাউন্ডটা কোন ধরনের ভার্ব? আচ্ছা নাই সম্ভবত। তারপরে কি শেখর, শেখর, শেখর বলতে পারবা? হুম, এটা নন ফাইনাইট। পরেরটা ফাইনাইট ভার্ব, গুড। আর রিটেনটা নন ফাইনাইট, আর হচ্ছে এদিকে ইসটা কি? ইসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, ওকে গুড। তার মানে অনেকটাই ধরতে পারছো। পরবর্তীতে প্রয়োজনে যাদের মিস হয়েছে কোশ্চেন প্র্যাকটিসে গেলে আরো ভালো ধরতে পারবা। ওকে, সো এগুলো এগুলো এখন দরকার নেই, জাস্ট এখন আসো কোশ্চেন প্র্যাকটিসে চলে আসি, যে আমাদের এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কিভাবে প্রশ্ন আসতে পারে? বলা হলো যে রহিম ড্যাশ টু স্কুল, রহিম ড্যাশ টু স্কুল। এখন আসো যে আমরা একটা ক্লজ মানে কি জানি? আমরা একটা ক্লজ মানে জানি যে আমাদের এখানে একটা সাবজেক্ট থাকে, এইখানে হচ্ছে আমাদের কিছু থাকবে না থাকে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবেই। এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট অথবা আমাদের কি লাগবে? এক্সটেনশন লাগবে। অবজেক্ট অথবা আমাদের কি লাগবে? এক্সটেনশন লাগবে।
সো এখন চলে আসো, এদিকে আমাদের কি আছে, এদিকে আমাদের সাবজেক্ট আছে। ওকে, আমরা সাবজেক্ট পেয়েছি। এদিকে আমাদের এক্সটেনশন আছে, আমাদের এক্সটেনশন পাইছি। আমাদের লাগবে কি, ফাইনাইট ভার্ব। আমাদের লাগবে এখন অপশন থেকে ফাইনাইট ভার্ব, কারণ এখানে কে বসবে, এখন ফাইনাইট ভার্ব বসবে। তার মানে গোয়িং টু নন ফাইনাইট ভার্ব বাদ, টু গো এটা ভি ফাইভে, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব বাদ, এটা ভি থ্রিতে নন ফাইনাইট বাদ। তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। দেখো তোমরা পরীক্ষার খাতায় যদি তিনটা অপশন কেটে দিতে পারো, তখন তোমার মনে যে একটা স্যাটিসফ্যাকশন এবং কনফিডেন্স আসবে, সেই কনফিডেন্সের কারণে দেখবা যে অনেক কিছু তুমি গেস করেও দাগিয়ে দিয়ে আসতে পারবে। সো কনফিডেন্স আনাটা জরুরি। আর ইংরেজি তুমি শিখতে গেলে এই যে অপশন কাটার অভ্যাসটা তোমাকে করতে হবে। আর আমার ক্লাসে তোমাকে আমি এভাবে শিখাবো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কেটে কেটে দেওয়া শিখাবো। পরেরটা দেখো, সেম সেম প্রশ্ন, রহিম ড্যাশ টু স্কুল। এখানে আমাদের সাবজেক্ট আছে, এখানে আমাদের এক্সটেনশন আছে। আমার মাঝে কি লাগবে, মাঝে লাগবে আমাদের ফাইনাইট ভার্ব। সো এটা নন ফাইনাইট ভার্ব। গন ভিতরিতে আছে, এটা নন ফাইনাইট ভার্ব। এটা আমাদের ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, কারণ এটা আছে ভি ওয়ানে, এটা আছে আমাদের ভি টুতে। তারা এখানে আমাদের দুইটা ফাইনাইট ভার্ব। বাট অ্যান্সার কোনটা হবে বলতে পারবে কেউ? একজন, একজন বলছো গো, একজন বলছো ওয়েন্ট। আচ্ছা, আচ্ছা দেখো, এইখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের ওয়েন্ট। কেন ওয়েন্ট অ্যান্সার হবে? আমরা ছোটকাল থেকে একটা বিষয় জানি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে কি হয়, মানে ভি ওয়ানের সাথে এস অথবা ইএস যুক্ত হয় না, যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, রহিম কি একজন বোঝাচ্ছে এবং রহিম থার্ড পারসন। আবার পারসন যদি কেউ না চিনো তাহলে চিনে নাও যে আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আই উই দিয়ে, মানে আই, আই মি মাই, উই আস আওয়ার, এগুলোকে বলা হয় ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনগুলো, সেকেন্ড পারসন ইউ জাতীয় যেগুলো আছে, ইউ, ইউ ইউ ইউর, এগুলোকে বলা হয় সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কি, বাকি যা আছে সব থার্ড পারসন। বাকি সব কি, বাকি সব হচ্ছে থার্ড পারসন। বাকি থার্ড পারসন সিঙ্গুলার কারা, সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, আর নেম, কোনো ব্যক্তির সিঙ্গেল নেম। ঠিক আছে, এরা হচ্ছে থার্ড পারসন। সো এই বিষয়টা এভাবে হয়, আমি আর তুমি ছাড়া বাকি থাকবে যারা থার্ড পারসন, তারা। ঠিক আছে। সো যেহেতু রহিম ছিল একজন থার্ড পারসন, দ্যাটস ওয়াই আমার গোর সাথে এস বা ইয়েস প্রয়োজন ছিল, যেহেতু নাই, এই জন্য আমাদের এটা কাটা। আমাদের অ্যান্সারে ভি টুতে নেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েন্ট পাস্টে নেওয়া হয়েছে। পরেরটা দেখো, জিএসটিতে দেখো আসছে, এই যে 2021-22 সেশনে। সো দেখো তো, দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল। দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল, শিশুটি কি, শিশুটি ঘুমাচ্ছিল পরীর মতো। হ্যাঁ, শিশুটি পরীর মতো ঘুমাচ্ছিল। তাহলে এখানে আমার কি লাগবে, এটা আমাদের সাবজেক্ট তাই না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা আমাদের এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ। এইখানে আমার কি লাগবে, এখানে আমাদের ফাইনাইট ভার্ব লাগবে। সো স্লিপিং নন ফাইনাইট ভার্ব বাদ। এরপরে কি, স্লিপ, এটা ভি ওয়ানে আছে, এটা ভি টুতে আছে, এটাও ধরলাম আমাদের ভি টুতে আছে। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব দেখো এখানে তিনটা। এখন তো পড়ো বিপদ, এখানে ফাইনাইট ভার্ব তিনটা আছে। এখন ফাইনাইট ভার্ব তিনটা যদি থাকে, তখন তুমি ভি ওয়ান দেখো তো বাদ যায় কিভাবে। দ্য চাইল্ডটা কি থার্ড পারসন সিঙ্গুলার, চাইল্ড থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি এর সাথে এস বাই এস হওয়ার কথা না, স্লিপস হওয়ার কথা না, এই জন্য এটা কাটা। পরের সাথে স্লিপড আছে আর স্লিপড আছে, এটা মানে পিচ্ছিল খাওয়া, পিচ্ছিল খাওয়া, তাই না? এখন বলো, শিশু কি পরীর মতো পিচ্ছিল খাইছিল, নাকি শিশু পরীর মতো ঘুমাচ্ছিল? আমাদের কোনটা অর্থগত বিষয়টা ঠিক থাকে? অবভিয়াসলি পরীর মতো ঘুমাচ্ছিল। দ্যাটস এখানে আমার অ্যান্সার কি হয়েছে, অ্যান্সার হয়েছে সি নাম্বারটা। ওকে, সো এরপর দেখো, শি ওয়েন্ট ব্যাক টু হোম, শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর। শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর। আচ্ছা, এই যে একটা ক্লজ যখন হয় আমাদের, এই যে একটা ক্লজ যখন হয়, সেখানে ফাইনাইট ভার্ব সংখ্যা কয়টা থাকে বলো তো? একটা ক্লজে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে, কেউ বলতে পারবা? না, ক্লজ একাধিক থাকবে না, সেন্টেন্স একাধিক থাকতে পারে, মানে সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে।
কিন্তু একটা ক্লজ মানে ফাইনাইট ভার্বের সংখ্যা একটা। একটা ক্লজে মানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত একটা ক্লজ আছে। কিভাবে একটা ক্লজ আছে পরে বলবো, আগে এতটুকু দেখে রাখো যে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে, একটা ক্লজ আছে। যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লজ আছে, এইখানে একটা ফাইনাইট ভার্ব দরকার। আর এখানে ফাইনাইট ভার্ব অলরেডি আছে আমাদের, অলরেডি আমাদের এখানে ফাইনাইট ভার্ব আছে ওয়েন্ট ভি2 তে। এই সেন্টেন্সে আমাদের ফাইনাইট ভার্ব আছে, এই ক্লজে আমাদের কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তো যেহেতু এই ক্লজে আমাদের ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস ওয়াই আমাদের আর কোনো ফাইনাইট ভার্ব লাগবে না। সো এটা ছিল ভি2 তে, এই জন্য আমাদের এটা ফাইনাইট ভার্ব ছিল কাটা। এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের ভি4, এবং ভি4 এর পূর্বে আমাদের বি ভার্ব আছে, তাহলে ফাইনাইট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা কাটা। এটা আমাদের ভি1 এ আছে, এটা ভি1 এ আছে, তাহলে এটা আমাদের কাটা। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব আমাদের এটা। ঠিক আছে, 4 নম্বরটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? ওকে, বুঝে থাকো। এখন চলে আসো এদিকে ক্লাসিফিকেশন অফ ক্লজ। ওই যে ক্লজ কখন একটা কখন দুইটা, তোমাদের মাথায় তো অলরেডি একটা প্যারা চলে আইছে, কখন একটা কখন দুইটা হয়। তো আসো সেটাই শিখি আমরা। তো ক্লজ যখন আমরা আসছি, ক্লজের গঠনটাকেও বলো তো, ক্লজের গঠন কি ছিল? হুম, ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এরকম আর কি। ওকে, সো এইটা ছিল কি, এটা ছিল আমাদের ক্লজের স্ট্রাকচার। সো এই ক্লজটাকে প্রথমত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আবার একাধিক নাম আছে, যেরকম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আরেকটা কি, মেইন ক্লজ, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। আবার এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজেরও আবার কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ। তো এই নামগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমার পরীক্ষাতে বিভিন্ন নাম দিতে পারে, এই জন্য সবগুলো নাম তোমাদেরকে আমি এখানে লিখে দিলাম। সো এখন আসো যে এইদিকে ধরো যে আমাদের, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা একটুই দেখবো, ঠিক আছে? আমরা আগে প্রশ্ন দেখি কিভাবে প্রশ্ন আসে। ধরো এখানে বলা হলো যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক অ্যান্ড করিম শুড, করিম শুড লিভ দ্য ওয়ার্ক, লিভ দ্য ওয়ার্ক। ওকে, সো 2 নম্বরে আরেকটা বলা হলো এদিকে 1 নম্বরে বলা হলো যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই পর্যন্ত এটা শেষ। এদিকে বলা হলো রহিম রহিম will be waiting until you come। এই হলো, ঠিক আছে, তিনটে আমরা দিলাম। সো এখন বলতে পারে যে এইটা আসলে আমাদের কোন ধরনের ক্লজ, এইটুকু আমাদের কোন ধরনের ক্লজ। আবার পরের অংশটুকুকে আন্ডারলাইন করতে পারে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কোন ধরনের ক্লজ, আবার এন্ডের পরের অংশটুকু আমাদের কোন ধরনের ক্লজ। আবার এখানে বলতে পারে যে রহিম উইল বি ওয়েটিং, এটা কোন ধরনের ক্লজ, আনটিল ইউ কাম, এটা আমাদের কোন ধরনের ক্লজ। মানে ক্লজ তো আমরা প্রথমে দেখছি দুইটা, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে ডিপেন্ডেন্ট। সো এই দুইটা জায়গা থেকে আমাদের কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। সো বি সিরিয়াস। সো এখন আসো যে এইদিকে আমরা কি দেখব, যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে, অ্যাজ ইউজুয়াল আমরা যে ক্লজের স্ট্রাকচার জানি, এটাই হচ্ছে কি আমাদের
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচারটা কি হয়? ডিপেন্ডেন্ট ক্লজ স্ট্রাকচার সেম, কোনো পার্থক্য নাই, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? হ্যাঁ আছে, একটু পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে একটা ক্লজ মার্কার থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজে কি থাকবে? একটা ক্লজ মার্কার থাকবে। এখন তোমাকে শিখতে হবে ক্লজ মার্কার আসলে কারা, কারা কারা ক্লজ মার্কার হয়, তাই না? তো সেটা একটু পরে শেখাবো, ঠিক আছে? সেটা একটু পরে শেখাবো, এতটুকু একটু দেখে নাও। যেরকম হচ্ছে টিল, তারপর হচ্ছে আনটিল, দো, অলদো, সিন্স অ্যাজ হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন, ওয়াইল, এরকম আরো অসংখ্য আছে। এগুলো কি? এগুলো হচ্ছে ক্লজ মার্কার। তাহলে এই ক্লজ মার্কার দিয়ে যে ক্লজটা শুরু হয় সেটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। আর ক্লজ মার্কার ছাড়া যে ক্লজটা থাকে সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি কোনো সেন্টেন্সে একটা ক্লজ থাকে তাহলে সেটা কি হবে? একটা ক্লজ মানে কি? একটা ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি দুইটা ক্লজ আসে তখন একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। ওকে, সো এইখানে আসলে আসো, এদিকে আসো, দেখো কি হয় যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে কি কোনো ক্লজ মার্কার আছে? নাই। তাহলে এটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আইডিসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশ দেখো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে আমাদের কোনো ক্লজ মার্ক আছে শুরুতে? নাই। তাহলে এটা আমাদের কি? আইডিসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশটুকু কি? করিম শুড লিভ দ্য ওয়ার্ক, এখানেও কোনো আমাদের কোনো ক্লজ মার্কার নাই। এই অ্যান্ড, বাট, অর মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো ক্লজ মার্কার না। অ্যান্ড, বাট, অর এগুলো কোনো ক্লজ মার্কার না, এগুলো বলা হয় কানেক্টর, ঠিক আছে? কানেক্টরস, ঠিক আছে? কানেক্টরস বা কনজাংশন যাই বলো, এরকম। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশটুকু কি? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন চলে আসো এইদিকে, খেয়ালটা দেখো যে রহিম উইল বি ওয়েটিং, রহিম অপেক্ষা করতে থাকবে। তাহলে এইদিকে কোনো আমাদের কোনো ক্লজ মার্কার নাই, তাহলে এটা কি? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এইদিকে দেখো এই যে আনটিল একটা ক্লজ মার্কার, তাই না? তাহলে যেটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয় সেটা আমাদের কোন ধরনের ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে ডিসি। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ এতটুকু জানলেই কিন্তু হয়ে যায়, এর বেশি আর প্রয়োজন পড়ে না। সো এখন ওকে, সো এখন যে বিষয়টা আমরা দেখব সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো চলে গেল। এই যে ক্লজ মার্কার, একটু আগে বলছিলাম না যে ক্লজ মার্কার কোনগুলো? দেখো কিছু কিছু ক্লজ মার্কার তোমাকে একটু মনে রাখতে হবে, যেরকম হচ্ছে রিলেটিভ প্রোনাউন আকারে যে ক্লজ মার্কারগুলো থাকে সেগুলো কি? সেগুলো হচ্ছে হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট, এগুলো কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন ক্লজ মার্কার, ঠিক আছে? এরপর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বগুলো থাকে ওয়ার, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেরকম হচ্ছে দো, অলদো, এগুলো লিখেই দিছে। সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, স্টিল, আনটিল, ইফ, অ্যাজ, ইফ, ওয়াইল, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিং। এগুলো মানে যা আছে এখানে সব হচ্ছে ক্লজ মার্কার, যা আছে সব কি? সব হচ্ছে ক্লজ মার্কার। সো এই ক্লজ মার্কারগুলো একটু তোমাকে মনে রাখতে হবে, একটু তোমাকে মনে রাখতে হবে। যেরকম বলা হলো, আচ্ছা এইদিকে আসো, আমাদের আইডেন্টিফাই করে ফেলি। আমি আর নিজে এক্সাম্পল দিচ্ছি না, এইদিকে আমরা আইডেন্টিফাই করব। সো আমি আবার প্রত্যেকেরই নাম জিজ্ঞেস করব, প্রত্যেকে একটু তোমরা যদি রেসপন্স করো তাহলে তোমাদের জন্য বেটার। আমি তোমাকে বারবার বলছি, তুমি রেসপন্স করছো মানে তোমার জন্য বেটার। যে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং বিসাইড দ্য রোড, যখন আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম, আই স এ ডেড কাউ, আমি একটা মৃত গরু দেখলাম। আমি কি দেখলাম? একটা মরা গরু দেখলাম। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে আই স এ ডেড কাউ, এটা আমাদের কোন ধরনের ক্লজ হবে একটু বলতে পারবা? আমাদের গুড, তাহলে এটা আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারণ এর আগে কোনো ক্লজ মার্কার নাই, দ্যাটস ইন্ডিপেন্ডেন্ট। বি নাম্বারটা বলো তো। ডিপেন্ডেন্ট, হ্যাঁ কারণ এখানে ক্লজ মার্কার আছে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তিন নাম্বারটা, সি নাম্বারটা, তাহলে ওকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যে যেটা বলে খুশি আর কি।
ডি নাম্বারটা? এই মিয়া ডিপেন্ডেন্ট, ডি নাম্বারটা এই যে প্রথম অংশটুকু, আই উইল বি ওয়েটিং ফর ইউ। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, হ্যাঁ ওটুক ডিপেন্ডেন্ট। ই নাম্বারে আসো, ই নাম্বার। ডিসি। আর এইদিকে আমি দুটোরে আন্ডারলাইন করব। প্রথম অংশটুকু কি? পরেরটা? পরেরটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে গুড। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো যে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে আর কি হয়। বাট এগুলো শিখে আমাদের লাভটা কি? হ্যাঁ আমাদের লাভ আছে। আমাদের আরেকটু কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো জানার পর আমরা লাভ খুঁজবো। ঠিক আছে? এই বিষয়টা আমি এখানে লিখে দিব যে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকে এটা পেঁচাই ফেলে, ভাজাই ফেলে আর কি। সো প্রথমত আমাদের যখন একটা ক্লজ, হ্যাঁ একটা ক্লজ, একটা ক্লজে আমাদের ভার্ব থাকবে কয়টা? ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? ওকে গুড। ঠান্ডা মাথায় শুনবা। তাহলে একটা ক্লজে আমাদের ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে হচ্ছে একটা। ওকে, তাহলে আচ্ছা এই বিষয়টা আমি হচ্ছে এইভাবে না করে একটু টেবিল আকারে লিখি, তোমাদের এটা সেভ হয়ে থাকুক, যেহেতু পিডিএফ তোমাদের দিয়ে দেবো। ক্লজ আর হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, সো আমাদের যখন ক্লজ একটা, ক্লজ হচ্ছে যখন আমাদের একটা, তখন আমাদের ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা? ফাইনাইট ভার্বের সংখ্যা একটা। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের এইটা। এখন দ্বিতীয় কথা হচ্ছে যখন হচ্ছে আমাদের ক্লজ কয়টা? যখন আমাদের ক্লজ হচ্ছে দুইটা, তখন আমাদের ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা? দুইটা। ঠিক এরকম, মানে আমাদের ক্লজ যত হবে ফাইনাইটের ভার্বের সংখ্যা তত হবে। এটা গেল। এখন যদি তোমাদেরকে আমি বলি যখন আমাদের আমাদের ক্লজ হচ্ছে একটা, এটা অন্য ধাপ। যখন হচ্ছে আমাদের ক্লজ হচ্ছে একটা, তখন সেটা কোন ধরনের ক্লজ হবে? ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? তাহলে আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কয়টা, ডিপেন্ডেন্ট আছে কয়টা? ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট আসলাম। যখন আমাদের ক্লজ একটা, তখন আমাদের সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এখানে একটা, আমাদের কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই। হ্যাঁ, যখন আমাদের ক্লজ হচ্ছে দুইটা, যখন আমাদের ক্লজ হচ্ছে দুইটা, তখন আমাদের বলতো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা? একটা। না না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা, ডিপেন্ডেন্ট ক্লজ একটা। ওকে, এখন পরের ধাপে আসো। যখন আমাদের ক্লজ হচ্ছে কয়টা? যখন আমাদের ক্লজ হবে তিনটা, যখন আমাদের ক্লজ হচ্ছে তিনটা, তখন আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ একটাই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে কয়টা? দুইটা। তার মানে আমার একের অধিক যদি ক্লজ হয়, শুধুমাত্র একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, আর বাদ বাকি যা থাকবে সব ডিপেন্ডেন্ট। এখন বলা হলো, বলো তো যদি ক্লজ থাকে হচ্ছে তোমার চারটা, তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কয়টা, ডিপেন্ডেন্ট কয়টা? আমাদের আমাদের গুড। তার মানে আমাদের যতগুলো ক্লজ থাকবে তার মধ্যে মাত্র একটা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর বাদ বাকি সবগুলো, একটা চলে গেলে কয়টা থাকে? তিনটা। তাহলে তিনটা হবে কি? তিনটা হবে ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, কারণ এরপরে কিন্তু আমরা যতগুলো প্রশ্ন সলভ করব সব কিন্তু এর উপর বেসড করে করা হবে। যখন আমাদের ক্লজ পাঁচটা থাকবে, ক্লজ ধরো আমাদের সাতটা আছে, একটা সেন্টেন্সে ক্লজ আমাদের সাতটা আছে, তার মানে কি একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আর বাদ বাকি ছয়টা কি? ছয়টা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। ওকে, সো এতটুকু মনে রাখতে পারলেই ইনশাল্লাহ এখন দেখো তোমাদের যতগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে সবগুলো পানি হবে। এই পরীক্ষায় এই প্রশ্নগুলো হচ্ছে কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে এসেছে, ঠিক আছে?
এবং প্রত্যেকটা কোচিংয়ে এই প্রশ্নগুলো সলভ করানো হয়। প্রশ্নগুলো কিন্তু খুবই বড়, প্রশ্নগুলো খুবই বড়, দেখলে ভয় লাগে। বাট তোমাদের এখন যা শিখাইছি এরপরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি প্রশ্ন সলভ করে দিচ্ছি, এরপর এগুলো তোমরা নিজেরাই পারবে। প্রথমত দেখো এইখানে অনেক বড় একটা প্রশ্ন আছে, হাবিজাবি কিছু লেখা আছে, আবার অপশনগুলো আছে। এখন এটা দেখে স্কিপ করার কোনো দরকার নাই, কারণ বড় প্রশ্নের উত্তর সহজ। আমরা যেহেতু ক্লজ সম্পর্কে জানি, সেন্টেন্স সম্পর্কে জানি, দ্যাটস এটার উত্তর করা একেবারে ইজি। প্রথমত কি করব, প্রথমত হচ্ছে আমরা এইদিকে দেখব আসলে এখানে কয়টা আমাদের ক্লজ আছে। আমরা প্রথমে দেখব এখানে আমাদের কয়টা ক্লজ আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কয়টা ক্লজ আছে, আমরা কিভাবে দেখব? আমরা ওকে, আমরা হচ্ছে কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা বুঝবো হচ্ছে এই যে ভার্ব দেখে, এই ভার্ব হচ্ছে এই একটা ভার্ব, ফাইনাইট ভার্ব এই একটা, আর এইখানে ফাইনাইট ভার্ব একটা, তাই না? মানে ইজ কল্ড মিলেই তো একটা, তাহলে এইখানে একটা, তাহলে এই যে টোটাল যে বাক্যটা আছে, এই বাক্যটা আমাদের ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব মানে কি এখানে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। তার আমার দুইটা ক্লজ, দুইটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস ওয়াই। আর আমরা জানি যে ক্লজ যদি দুইটা হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট ক্লজ হইতে গেলে আমাদের ক্লজ মার্কার লাগবে। সো এখানে ক্লজ মার্কারও আমাদের আছে। সো আমাদের আর কোনো ক্লজ মার্কার প্রয়োজন নাই। আমাদের এই শুরুতে কি লাগবে? শুরুতে শুধুমাত্র জেনুইন একটা সাবজেক্ট লাগবে। শুরুতে কি লাগবে? শুধু জেনুইন একটা সাবজেক্ট লাগবে। কোনো সাবজেক্ট আমাদের অফ দিয়ে শুরু হয় না, কোনো সাবজেক্ট আমাদের অফ দিয়ে কি হয় না, শুরু হয় না। আবার এই দ্যাটটা কি? দ্যাট কিন্তু একটা ক্লজ মার্কার, দ্যাট একটা ক্লজ মার্কার। যেহেতু আমাদের কোনো ক্লজ মার্কার প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই আমাদের কোনো ক্লজ মার্কের অংশ আমরা নিতে পারবো না। এখন এইটাও আমাদের জেনুইন সাবজেক্ট, এটাও আমাদের জেনুইন সাবজেক্ট, কিন্তু আমাদের সাবজেক্ট হবে কোনটা ডিপেন্ড করবে কিসের উপর? এই যে ভার্ব আছে না, ইনভলভস, এই ভার্বটা কি সিঙ্গুলার না? ইনভলভস কি একটা সিঙ্গুলার ভার্ব? আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টে কি জানি? আমাদের ভার্ব যদি সিঙ্গুলার হয়, আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হইবে। তো যেহেতু আমাদের ভার্ব সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট কি ছিল? অবশ্যই সিঙ্গুলার। দ্যাটস এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার হয় নাই, থিওরিস হবে না, কারণ এটা প্লুরাল ভার্ব। এখানে যদি ইনভলভ থাকতো, প্লুরাল থাকতো, তাহলে আমরা এটা অ্যান্সার হতো। যেহেতু ভার্ব সিঙ্গুলার, দ্যাটস আমাদের সিঙ্গুলার সাবজেক্ট নিতে হয়েছে। ওকে, সো এরপর এগুলো আসো, একটা যেহেতু বুঝছো, এদিকে আসো। এইদিকে এত বড় বাক্য দেখলে তোমার প্রথম খোঁজার বিষয় হচ্ছে আমাদের ভার্ব আছে কয়টা। সো এখানে ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইটটা কিন্তু শুধু ফাইনাইট ভার্ব, এই একটা আছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আমার কয়টা আছে? ফাইনাইট ভার্ব আমার দুইটা আছে। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব মানে কি? এখানে দুইটা ক্লজ আছে, এবং দুইটা ক্লজ আছে। এখন দেখতে হবে আমরা এখানে কোনো ক্লজ মার্কার আছে কিনা। আমরা জানি যে ক্লজ যেহেতু দুইটা, তার মানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজ তো অবশ্যই ক্লজ মার্কার লাগবে। এই যে অল দো আছে আমাদের একটা ক্লজ মার্কার, তাই আমাদের মার্কার, ক্লজ মার্কারটাও আছে। তার মানে আমার লাগবে কি? শুধু ভার্বের আগে শুধুমাত্র আমার সাবজেক্ট লাগবে। আমার লাগবে কি? ভার্বের পূর্বে শুধু সাবজেক্ট লাগবে। দেখো এখানে ক্লজ মার্কার আছে বাত, এখানে বাট আছে বাত, এখানে ক্লজ মার্কার আছে বাত, তাহলে এ নাম্বারটা অ্যান্সার। খুবই সহজভাবে কিন্তু এগুলো করা যায় অ্যান্সার। এরপরে দেখো পরেরটা, যে এ সার, আচ্ছা এটা কি অ্যান্সার করতে পারো? দেখো আমি দেখি যে কি অ্যান্সার করতে পারো। অ্যান্সার বি হবে। গুড, তোমার অ্যান্সার হয়েছে। দেখো, এ সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ অপোজিশন অন দ্য ডি ডে ল্যান্ডিং ড্যাশ অ্যামং কি ইসেন ইসেন ওয়ার্ডস ওন স্টাফ। সো এইখান থেকে শুরু করে প্রথম থেকে এই পর্যন্ত পড়ো, দেখো কোনো ভার্ব নাই। এই যে পুরো যে প্রশ্নতে আছে, প্রশ্নে কোনো ভার্ব নাই। তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এটা কি? এটা আছে আমাদের সাবজেক্ট। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাবজেক্ট। ড্যাশের পরে যেটা আছে সেটা কি? আমাদের এক্সটেনশন
আমরা জানি যে কোনো ক্লজ হইতে গেলে কিছু থাক বা না থাক অবশ্যই অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতেই হয়। তাহলে আমাদের মাঝে যে অংশটা বাকি আছে এখানে আমাদের ফাইনাইট ভার্বের জায়গা। শুধুমাত্র কি লাগবে? একটা জেনুইন ফাইনাইট ভার্ব লাগবে। এখানে আবার নতুন করে সাবজেক্ট চলে আসছে, দরকার নাই, আমার জেনুইন ফাইনাইট লাগবে। এখানে ক্লজ মার্কার চলে আসছে, দরকার নাই, এখানে আবার সাবজেক্ট আসছে, দরকার নাই। তাহলে এই যে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। 3 নাম্বারটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, হয় নাই আশা করি। ওকে, এখন চলে আসো যে আমরা আরো কিছু প্রশ্ন সলভিং করাই। সো এইখান থেকে আসো যে এইদিকে 1 নাম্বারটা দেখো কি বলছে। Dash that life began millions billions of years ago in the water. সো এইখানে আমার দেখো তো, এইখানে আমাদের ভার্বের সংখ্যা কয়টা আছে? আচ্ছা, অ্যান্সার তো এ হবে, ঠিক আছে। ভার্বের সংখ্যা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আছে একটা। ফাইনাইট ভার্ব আছে একটা, তার মানে আমরা কি ধরবো? এখানে একটা ক্লজ আছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তো আবার কোনো ক্লজ মার্কার থাকে না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কোনো ক্লজ মার্কার থাকে না। তাহলে এইখানে যেহেতু একটা ক্লজ মার্কার আছে, তার মানে এইখানে মূলত আমাদের দুইটা ক্লজ আছে, একটা আছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমি ডিপেন্ডেন্ট ক্লজের ফাইনাইট ভার্ব পাইছি, কিন্তু আমার তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ফাইনাইট ভার্ব লাগবে এবং একটা পুরো ক্লজ লাগবে আমার এইখানে। এখানে কি লাগতেছে? আমার পুরো ক্লজ লাগবে, তাই না? তো এখানে পুরো ক্লজ কই আছে? এখানে কোনো ভার্ব নাই, এটা কাটা। এটাও কোনো ক্লজ না, এটাও কাটা। এটাও কোনো ক্লজ না, এটাও কাটা। তার আমার পুরো ক্লজ আছে কি? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। এক্সটেনশন নাই, না থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমার ফাইনাইট ভার্ব হলেই তো একটা ক্লজ হয়ে যায়। সো এই নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এইদিকে তোমরা অ্যান্সার দেখতেছো তাই না? দেখো অ্যান্সার এখন। আসো এবার এদিকে 1 নাম্বারটা দেখো। আচ্ছা, এটা তো আমরা দেখছি একটু আগে। আচ্ছা, দেখছি, তারপরে বলো যে শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা হবে। বিকজ এইখানে অবশ্যই আমার এই যে ফাইনাইট ভার্ব আছে, আমার কোনো ফাইনাইট ভার্ব দরকার নাই। সো এটা ফাইনাইট বাদ, এটা ফাইনাইট বাদ, এটা ফাইনাইট বাদ, নন ফাইনাইট এটা। ওকে, আর এটা ফাইন্ড দ্য কারেক্ট অপশনস, এটা এই মুহূর্তে দেখার দরকার নাই, এটা আমাদের পরে আলোচনা। দ্য ফার্স্ট ব্রিজ ড্যাশ বিল্ড, এটাও দরকার নাই তোমাদের, জিএসটি এগুলো দরকার নাই। ওকে, সো এখন আসো জন 7 কলেজে আছে একটা। এই দেখো তো 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা দেখো যে আই ডোন্ট নো, আমি জানি না, হু ড্যাশ দ্য চেয়ার, কে চেয়ারটি। আমার এখানে কি এই যে হু আইছে না, হু কে একটা ক্লজ মার্কার, তাহলে এটা আমাদের একটা ক্লজ হবে, তাই না? একটা ক্লজ হবে। তাহলে ক্লজ যদি হয় তাহলে আমার কি লাগবে? আমার এই হুটা একই সাথে ক্লজ এবং সাবজেক্টের কাজ করে, এখানে আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো ব্রেকস হবে নাকি ব্রোক হবে? ব্রেকিং তো হবে না, আর কি ব্রেক আছে। আই ডোন্ট নো হু, কি দেবো? এখানে অনেকে মুখস্থ করে যে ব্রোক হবে, বাট মুখস্থ করার কিছু নেই। এখানে পাস্টে কিভাবে হয়? যেরকম আমি যদি বলি যে এই কলমটা ধরো কেউ গতকালে ভেঙে ফেলছে, হ্যাঁ, তাহলে আমি এখন এসে কি বলবো? যে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না হু ব্রোক দ্য পেন, কে কলমটি ভেঙেছিল। কারণ কলমটি ভাঙার কাজটা গতকাল হয়ে গেছে, আর আমি কথাটা বলতেছি এখনে। দ্যাটস ওয়াই আমি যে কথাটা এখন বললাম সেটা প্রেজেন্টে, আর যে কাজটা অতীতে হয়ে গেছে ওটা অতীতে করছি। এই জন্য কি হয়েছে, আমাদের এটাকে অতীতে নিয়েছি, আমরা পাস্টে নিছি। আর এটা তো আমরা দেখলাম, এটা কি হবে? স্লিপড হবে, আগেই দেখছি। ও, এইদিকে আসো, তোমাদেরকে আরেকটা বিষয়, এই যে 9 নাম্বারটা দেখো তো। 9 নাম্বারটা কি হতে পারে? লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে লুকটাকে আমরা কি বলবো? গুড, প্রিন্সিপাল ক্লজ। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। কারণ এই যে বিফোর আছে, তাহলে বিফোরের আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। পরেরটা কি? পরেরটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। থ্যাংক ইউ। ওকে, আর এরপরে যেটা তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে এই যে আমরা জানি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড।
সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড। এই বিষয়গুলো তোমাদের একটু শিখিয়ে দেই, ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এই দিক থেকে একটা পেজ নেই। ওকে, আসো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বিষয়গুলো একটু শিখে রাখো। সিম্পল, কমপ্লেক্স, আর একটা কি, কম্পাউন্ড। আমরা এগুলো শিখবো এইভাবে, যখন হচ্ছে ফাইনাইট ভার্বের সংখ্যা হিসেবে গণনা করব। ফাইনাইট ভার্ব থাকবে একটা, ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকবে একটা। তাহলে সিম্পল সেন্টেন্সে কি হবে? ফাইনাইট ভার্ব থাকবে একটা। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। কম্পাউন্ডে কি হবে? ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। তাহলে দুইটার ভিতর ভিন্নতা কি? জাস্ট কম্পাউন্ডে অ্যান্ড বাট অর থাকবে, অ্যান্ড বাট অর থাকবে। যেমন বলা হলো যে দো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। অনেস্ট 2 নাম্বার। বলা হলো entering the room, entering the room the thief stole the laptop. ওকে, এরপরে বলা হলো যে he is honest, আচ্ছা he is poor, he is poor and honest, honest। আচ্ছা, এদিকে দিলাম। এখন আরেকটা দেই যে ডু অর ডাই, ডু অর ডাই, এই এরকম চারটা বাক্য তোমাদের দিলাম। এখন তুমি প্রথম বাক্যটা খেয়াল করো তো, প্রথম বাক্যটা খেয়াল করে দেখো যে এখানে আমাদের ভার্বের সংখ্যা কয়টা? এ একটা ভার্ব আছে, এ একটা ভার্ব আছে। তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে দুইটা, এ একটা ভার্ব, এ একটা ভার্ব। ভার্ব দুইটা থাকলে কি হয়? হয় কমপ্লেক্স নয় কম্পাউন্ড। তাহলে এখানে আমাদের অ্যান বাটন নাই, এখানে কোনো অ্যান বাটন নাই, তাহলে এটা কি হবে আমাদের? এটা আমাদের হবে কমপ্লেক্স, কমপ্লেক্স। পরেরটা দেখি যে এখানে ইন্টারিং দ্য রুম দ্য থিপ স্টোল, এটা হচ্ছে আমাদের ভার্ব, এই যেটা, তাই না? তাহলে ভার্ব আছে কয়টা? পুরো সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? একটা। তাহলে কি হবে? একবারে চোখ বন্ধ করে সিম্পল, সিম্পল। এরপর সে এরপর সে এটা দেখি আমরা একটু, ডু অর ডাই, ডু অর ডাই, এ একটা ভার্ব, ডাই একটা ভার্ব। আর এখানে কি আছে? তাহলে দুইটা ভার্ব, হয় কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। অ্যান্ড বাট অর থাকলে কি হয়? কম্পাউন্ড হয়। তাহলে এটা কি হবে? কম্পাউন্ড, কম্পাউন্ড। তাহলে এদিকে বলা হলো হি ইজ অনেস্ট, হি ইজ পোর অ্যান্ড অনেস্ট। জাস্ট এইখানে কি আছে? এখানে উজ্জ আছে, হি ইজ অনেস্ট, জাস্ট হি ইজ, এই একই কথাটা উজ্জ আছে। দ্যাটস এখানে আমরা ভার্বটা পাচ্ছি না আর কি, ঠিক আছে? এই জন্য এখানে আমরা কি পাচ্ছি না? আমরা ভার্বটা পাচ্ছি না। তো এটাও কি আমাদের? এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। ওকে, ঠিক আছে। এই তিনটা বিষয়গুলো তাহলে এখানে দেখো যে আমরা যেখান থেকে আসছিলাম আর কি। সো এই যে তাহলে এখানেতে বলো তো কি হতে পারে? যে ইফ ইউ রিড ইউ উইল লার্ন। সিম্পল বললে কে বলো তো? সিম্পল কেন হবে? এই যে একটা ভার্ব, রিড একটা ভার্ব, আর আর লার্ন, উইল লার্ন একটা ভার্ব। এখানে হবে তোমাদের ভার্ব দুইটা, হয় কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে। তো অ্যান্ড বাট অর নাই, তাহলে কমপ্লেক্স হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। এখন চলে আসো এই দিক থেকে, আমরা কয়েকটা কোশ্চেন একটু সলভ করাই, তারপর হচ্ছে তোমাদের বাদ বাকিটা করাই দিচ্ছি। এই দেখো,
আমাদের এইদিকে ১ নাম্বারটা আসো। এতক্ষণ যা পড়াইছি সবগুলো আরকি বিভিন্ন ইউনিভার্সিটিতে যা আসছে এগুলো দেওয়া আছে যে স্যানফোর্ড মেইনস আর ড্যাশ দ্য নেইবারহুড প্লেহাউস ইন নিউ ইয়র্ক সিটি। সো এইখানে আমাকে বলতে হবে যে এখানে আমাদের কোনো ভার্ব আছে? এই যে পুরো প্রশ্নটা তুমি পড়লে এই পুরো প্রশ্নের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে? না। তাহলে আমার এখানে কে বসবে বলো তো? এখানে আমার ফাইনাইট ভার্ব বসবে। এখানে আমার ফাইনাইট ভার্ব বসবে। সো এই যে ফাউন্ডিং, ডিরেক্টিং এ তো নন ফাইনাইট। হয় না। আমার কোনো ক্লজ মার্কার দরকার নাই। সো হয় না। আমার কোনো প্রিপজিশন দিয়ে কোনো ফাইনাইট ভার্ব হয় না। আমার হয় না। হ্যাঁ, তাহলে সি নাম্বারটা অ্যান্সার। ঠিক তেমনি দেখো যে ২ নাম্বারটা দ্য ইউএস লিগাল সিস্টেম ড্যাশ বেসড আপন adversarial relationships but this is not always the case. তাহলে যে আমাদের তো এখানে বাট আছে, তাহলে এইখানে একটা ভার্ব আছে, তাহলে এখানে আমার কি লাগবে? একটা ভার্ব লাগবে। সো কি হবে আমাদের? একটা ভার্ব শুধু ডি নাম্বারটায় আছে। এগুলো পারবো আশা করা যায়। উম, তারপর এদিকে দেখো হচ্ছে ৪ নাম্বারটা। দেখো তো কেউ অ্যান্সার করতে পারো কিনা? দ্য বার্ড, তাই না? ওকে। দেখো এখানে আমাদের ভার্ব আমরা দেখি ভার্ব আছে কোথায়? কেউ কি বলতে পারবে এখানে ভার্ব কোনটা? আছে ভার্ব এই যে ও ডাব্লিউ ই, ওই ওই এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, ঠিক আছে? ওই মানে থাকা, নিজের থাকা এরকম, হুম, বা মালিকানা থাকা এরকম অর্থ বোঝায় আর কি। তো এটা যেহেতু আমাদের ভার্ব, তার মানে আমার শুরুতে কি লাগবে? শুধুমাত্র একটা সাবজেক্ট লাগবে। শুরুতে শুধুমাত্র একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। সো এখানে ক্লজ মার্কার আছে, দরকার নেই। আর এইদিকে আমাদের এইগুলো তো সব জায়গায় সাবজেক্ট আছে। আচ্ছা, এ বারটা হতে পারে না, কারণ আমাদের ভার্বটা কি? ভার্ব হচ্ছে প্লুরাল। ভার্বটা কি? ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। দ্যাটস ওয়াই আমাদের সিঙ্গুলার কোনো সাবজেক্ট হতে পারবে না। দা বার্ড হতে পারে, বার্ডস হতে পারে। এখন এই যে অর্থ যদি আমরা করি তাহলে কিন্তু স্পেসিফিক কোনো পাখিকে বোঝাচ্ছে না, পুরো পাখি জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা কি? এটাকে সিঙ্গুলার বোঝায়, দ্য বার্ড। যখন বললাম একটা পাখি বোঝাচ্ছে, একটা পাখিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু আমাদের ভার্বটা কি? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব সরি, ভার্ব হচ্ছে প্লুরাল। সো আমার সাবজেক্ট কি লাগবে? সাবজেক্ট লাগবে প্লুরাল সাবজেক্ট। সো প্লুরাল ভার্ব কোটা, প্লুরাল সাবজেক্ট কই আছে? শুধুমাত্র ডি নাম্বার অপশনে আছে প্লুরাল সাবজেক্ট। ওকে, মনে রাখতে হবে আমাদের এই যে ভার্বের সাবজেক্ট এগ্রিমেন্টের বিষয়টা, যে ভার্ব আছে প্লুরাল, তার মানে আমি এখানে যে সাবজেক্টটা নিব সেই সাবজেক্টটা অবশ্যই প্লুরাল হতে হবে। ঠিক তেমনি আমাদের সাবজেক্ট যখন প্লুরাল থাকবে, আমি যখন ভার্ব নিব তখন ভার্বটাও প্লুরাল হইতে হবে। ওকে, আচ্ছা এইদিকে আচ্ছা দেখো এই যে ১০ নাম্বারটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ড্যাশ টুগেদার ইন ওয়ান প্লেস দে ফর্ম এ কমিউনিটি। দেখো তো অ্যান্সার করতে পারো কি না? পারবে কেউ অ্যান্সার করতে?
আচ্ছা দেখি, তাহলে দে ফর্ম এ কমিউনিটি, দে ফর্ম এ কমিউনিটি, তাহলে এইটুকু কি, যেহেতু একটা ভার্ব আছে এখানে এবং এটা কোনো ক্লজ মার্কার দিয়ে শুরু হয় নাই, তার এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে আগেরটা অবশ্যই আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হবে। সো ডিপেন্ডেন্ট ক্লজে কি লাগবে, আমাদের এখানে কোনো ভার্ব নাই, এখানে আমাদের কোনো ভার্ব নাই, এক্সটেনশন আছে। তাহলে আমার লাগবে হচ্ছে একটা ক্লজ মার্কার লাগবে, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে, আর হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব লাগবে। তো এইগুলো হচ্ছে আমার লাগবে, তাই না, এগুলো আমার প্রয়োজন। সো দেখি এখানে কি আছে, এখানে ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, আবার ক্লজ মার্কার আছে, দরকার নেই, বাদ। এখানে আমাদের কি আছে, ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব, দরকার নেই। এইদিকে আমাদের কি আছে, ক্লজ মার্কার আছে, নন ফাইনাইট ভার্ব, দরকার নেই। এই যে আমাদের ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, মিলছে, মিলছে, সি নাম্বারটা অ্যান্সার। দেখছো, স্ট্রাকচারে ফেলাবা, সব স্ট্রাকচারে ফেলবা, দেখবে যে অটোমেটিক মিলে যাবে। আর এটা এক দুই দিনের বিষয় না, এটা হচ্ছে তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবা তত বেশি তুমি এগুলো খুব ভালো ইমপ্রুভ করতে পারবা। যেমন এদিকে আসো, তোমাদের 14 নম্বরটা, 14 নম্বরটা দেখো তো কি হতে পারে অ্যান্সার। ড্যাশ অফ দ্য ল্যান্ডিং অফ দ্য মে ইজ এ রেদার স্মল গ্রে স্টোন ইন, কিছু দেওয়া আছে আর কি। ওকে, সো এখানে আমাদের পুরো একটা সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, কোনো ক্লজ মার্কার টার্কার নাই। তার মানে এখানে আমার ক্লজ সংখ্যাই একটা, যেহেতু ক্লজ সংখ্যায় একটা, ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমার কোনো ফাইনাইট ভার্ব দরকার নাই। আমার শুরুতে যেহেতু ড্যাশ, তার মানে এখানে আমার লাগবে সাবজেক্ট, আমার খুঁজতে হবে সাবজেক্ট। তো বলছিলাম যে এরকম অফ, ফর এই প্রিপোজিশন দিয়ে কোনো সময় সাবজেক্ট হয় না, বাদ। আবার এখানে কোনো ফাইনাইট ভার্ব আমার দরকার নাই, সো এটা বাদ। টু, টু দ্য সাইড অফ দ্য ল্যান্ডিং, এরকম দরকার, আমার জেনুইন একটা সাবজেক্ট লাগবে। তো জেনুইন সাবজেক্ট কোনটা, এই যে দ্য সাইট। ওকে, সো বাদ বাকিগুলো তোমরা একটু দেখলেই হয়ে যাবে, ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা একটু দেখলেই হয়ে যাবে। কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা একটু যদি বুঝো তাহলে দেখবে যে অনেকগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ এইখান থেকে তোমার মোটামুটি যদি কঠিন প্রশ্ন করে এখান থেকে প্রশ্ন করা যায়, আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে কঠিন প্রশ্ন করার কোনো ওয়ে নাই। আগামী দিন হয়তো বা লেকচারটা আরও সহজ হবে, কারণ 2 নম্বর ক্লাসটা আরও সহজ হবে। দেখা যাবে এখানে আমরা কয়েক ধরনের ক্লজ আইডেন্টিফিকেশন শিখবো, যেরকম হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আমরা আইডেন্টিফিকেশন শিখবো। সো এখন চলে